অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ৫১% মানুষ সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট না। রাজনৈতিক অস্থিরতা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ৯৯% লোক তারা চায় যে ওই দিন একটা কথা আছে, লঙ্কায় যে যায় সেই হয়ে যায় রাবণ। সরকার প্রধান ইতিমধ্যেই তার সরকারের কফিনে শেষ পেরেকটি মেরে দিয়েছেন। আওয়ামী লীগ নাকি বাংলাদেশের জাতীয় ঐক্য করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে যেই সিম্প্যাথিরা পাইতেন প্যাথেটিক ওয়েতেও হইতে পারে। এখন মনে করতেছেন কেন ছাত্ররা লাভালাভি করতে আছে, এদের যদি দেশ চলে যায় ডাবল লোক ছাত্ররা। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সকল গুরুত্বপূর্ণ খবর, আলোচিত ঘটনা সব একসাথে আপনারা দেখছেন ইকো ভাইরাল নিউজ, যেখানে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে যায় সবার আগে। প্রতিদিন সব বড় বড় খবর এক নজরে পেতে আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামী ১৬ ফেব্রুয়ারি অবরোধ ও ১৮ ফেব্রুয়ারি হরতালের ডাক দেয়া হয়েছে। ৫১% মানুষ সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট না। সুতরাং সরকার যদি জনগণের পালস বুঝতে না পারে তাহলে কিন্তু তাদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। এত সংস্কার আপনাকে করতে হবে। কেউ বলে সংবিধান ফেলে দেব, সংবিধান নতুন করা এত সোজা? ফেব্রুয়ারির শুরুতেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরানোর লক্ষ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি রক্তাক্ত অভিযানে রূপ নিয়েছে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশের মাত্রা চরম আকার ধারণ করতে চলেছে। আওয়ামী লীগের এই আন্দোলনে যোগ দিতে চলেছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নূর। গণমাধ্যমে তিনি জানান, আমাদের সোনার বাংলাদেশে আমরা কোনো রাজাকারের দখলদারি হতে দিব না। দেশকে রক্ষার স্বার্থে আমাদের সবাইকে একজোট হয়ে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আনতে হবে। বাংলার জমিনে আর কোন দখলদার, চাঁদাবাজ, মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এছাড়া আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে সমর্থন করে মাঠে নেমেছেন দেশের সাধারণ জনগণ। বর্তমান সরকার সহ এই ছাত্র সমন্বয়কদের উপর চরমভাবে ক্ষিপ্ত দেশের আমজনতা। বর্তমানে যে ছাত্ররা লাভালাভি করতে আছে, এদের যদি দেশ চলে যায় ডাবল লোক ছাত্ররা। এই সমন্বয়ক আমাদেরকে খেপাইও না। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে যেই সিম্প্যাথিরা পাইতেন জাস্ট গেল এক মাসে এই সিম্প্যাথির জায়গাতে যেই শব্দগুলা আওয়ামী লীগ সরকার ব্যবহার করত ঠিক একই শব্দের কাছাকাছি এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যবহার শুরু করছে। ওই দিন খুব বেশি দূরে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আওয়ামী লীগের বাইরে মানে বাকি জাতির কাছে যে ভালোবাসার জায়গাটা ছিলেন সেখান থেকে খুব দ্রুত পড়ে যাবেন। এমনকি পরিস্থিতি যদি বিগড়াই যায় নির্বাচন খুব দ্রুত দিতে হইতে পারে। আর এই সরকারের এক্সিট সিস্টেমটা খুবই প্যাথেটিক ওয়েতেও হইতে পারে। এখন মনে করতেছেন কেন? বুঝা হোক না বুঝা হোক, মাঝে মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কথা বলেন যেগুলোতে পেচকি লেগে যায়। যেমন মাস্টার মাইন্ড শব্দটা নিয়ে পেচকি লাগছে, ম্যাটিকুলাস প্ল্যান শব্দটা নিয়ে পেচকি লাগছে। এবার লাগছে কোনটা নিয়ে? ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ফিনান্সিয়াল টাইমসে দেওয়া সাক্ষাৎকারের বেশ কিছু জিনিস আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। এমনকি আমি নিজেও আশ্চর্য হচ্ছি যে ওনার মতন একজন বুঝের মানুষ ইন্টারন্যাশনাল মিডিয়াতে তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন তাহলে তিনি কতটুকু নিরপেক্ষ একজন সরকার প্রধান হিসাবে। একজন ব্যক্তি হিসাবে আমি আপনি যে কোনো দলকে ভালোবাসতে পারি, যে কোনো কাউকে ভালোবাসতে পারি, আমার ভোটটা আমি দিতে পারি, কিন্তু যখন আমার হাতে ক্ষমতা আছে তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি? নিরপেক্ষ থাকতে হবে। যেহেতু তিনি এই মুহূর্তে সরকার প্রধান, আরেকটা সুষ্ঠু নির্বাচনের জন্য পুরা জাতি 16 বছর অপেক্ষা করছে। তো এই যে অপেক্ষার পালার পরে যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তরে কতটুকু নিরপেক্ষ? এখন তিনি যদি নিরপেক্ষই হন, ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছিলেন রাজনৈতিক দল করার বিষয়টাতে ছাত্ররা প্রথমে রাজি ছিল না, তিনি রাজি করাইছেন। জিল্লুর ভাই গতকালকে একটা প্রোগ্রাম করছে, এর আগেও আরেকজন সাংবাদিক এই কথাগুলো বলছিলেন। আমার কাছে একটু খটখটা লাগছিল, বাট কালকে শিওর হয়ে গেলাম। কি বক্তব্যরা? যে ছাত্রদেরকে তিনি বলছেন তোমরা একটা রাজনৈতিক দল করো, নির্বাচনে আসো।
তো ছাত্ররা বলছে যে আমাদেরকে তো কেউ ভোট দিবে না, আমাদের কে চিনে পুরা বাংলাদেশের মধ্যে, ওইভাবে কি আমরা একটা সিটও তো পাবো না সংসদে যাওয়ার জন্য। তো তিনি বলতেছেন, এগুলো ওনার মুখের কথা, যে তোমাদেরকে সারা বাংলাদেশ চিনে, তোমরা আসো। এখন একটা জাতিকে তিনি ডাইকা আনতেছেন। ছাত্রদের প্রতি সবাই একটা সিম্প্যাথি মেন্টালিটি আছে, তাদেরকে পছন্দ করে ভালোবাসে, সেইটা আলাদা। ছাত্ররা ব্যক্তি ইচ্ছায় রাজনৈতিক দল করুক, সেইটা আলাদা। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি, তিনি উৎসাহ দিচ্ছেন তোমরা নির্বাচনে আসো। তারা বলতেছে আমরা একটা সিট পাবো না, তিনি বলতেছেন পাবেন। তো বিএনপির জায়গা থেকে আজকে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, আবার বিএনপির বক্তব্য কি, যে এটা হচ্ছে কিংস পার্টি। কিংস পার্টি মানে কি, যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যে বাহিনীটা গঠিত হয় বা যে পার্টিটা, তো বিএনপিও ওয়ান্স আপন এ টাইম তারাও কিন্তু কিংস পার্টি ছিল। সো তারা কিংস পার্টিটা একটু ভালোই বোঝে। এখন ছাত্রদের যে পার্টিটা তৈরি হচ্ছে, এখানে বেশ কিছু কৌশল অবলম্বন করা হচ্ছে বিএনপির দাবি। বিএনপির বক্তব্য যে এই দলটাকে গঠন করতে সরকার সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করছে, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে। যেমন সার্জিসরা বা হাসনাতরা যেখানে যাচ্ছে ফুল প্রোটেকশন পাচ্ছে। এই প্রোটেকশনটা কেন পাবে? তারা কি উপদেষ্টা? বিএনপির কিন্তু বক্তব্য জায়গাগুলোতে আসতেছে, এমনকি অনেক জায়গায় তারা হাত দিচ্ছে। এটা কি তাদের রাইট আছে? তারা কি সরকারের কেউ? নাহিদ পারে, আসিফ পারে, সেটা আলাদা। এখন বিএনপি বলছে ছাত্ররা যদি নতুন রাজনৈতিক গঠন করে নিজেরা স্বাগত জানায়, কিন্তু সরকার থেকে যেই দল গঠন করা হবে সেই দলকে দেশের মানুষ মেনে নেবে না, প্রয়োজনে রাজপথে নামবে। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম বলছিল যে আরেকটা 5ই আগস্ট হইতে পারে, আপনারা প্রস্তুত আছেন তো? এখন এই পেচকিগুলা কেন লাগছে? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নিজের মুখ দিয়ে বলেন তিনি ছাত্রদেরকে উৎসাহিত করছেন একটা দল গঠন করার জন্য, তিনি বলছেন তরুণদের হাতে নেতৃত্ব দেওয়া উচিত, নয়তো কি হবে, এই আন্দোলনের যে রেজাল্টটা এইটা অন্যান্য শক্তিরা আগের মতন ব্যবহার করে ফেলবে, মানে দেশ আগের মতন হয়ে যাবে ফেসিবাদের যেই বা বাকি যে শক্তিরা আছে পুরানারা। তো এটা থেকে বোঝানো হয়েছে বাকি যে রাজনৈতিক দলগুলো, তিনি মনে করছেন ছাত্রদের হাতে দেশ নিরাপদ। কোনো কোনো অংশে অনেকেই মনে করছেন, আবার কেউ কেউ মনে করছেন যে না, ছাত্ররাও ক্ষমতার দিকেই ধাবিত হচ্ছে, তারাও মানে রাষ্ট্রীয় প্রটোকলের মধ্যে থেকেই অনেক কিছু করছে, যেটা বাকি যে ছাত্র নাম দিয়ে তারা আছে, তারা এখন কেউ ছাত্র না, সবাই পড়াশোনা ওভার করে ফেলছে, এখন তারা বিভিন্ন দায়িত্বে আছে। তো প্রকৃতপক্ষে যারা ছাত্র, সিদ্ধান্তগুলো তারা নিচ্ছে না, হাতে গোনা কয়েকজন, এরা এখন কেউ রানিং স্টুডেন্ট না, এরা স্টুডেন্ট লাইফ ওভার করে ফেলছে। আর ছাত্রদের রাজনৈতিক দল গঠনের যে সিদ্ধান্ত, সেটাও হাতে গোনা গুটি কয়েক 15-20 অথবা 50 জনের একটা টিম, তারাই এগুলো করছেন। মূল ছাত্ররা ক্যাম্পাসে ফিরে চলে গেছে, মাঠে কারা আছে যারা ছাত্র না, যারা সমন্বয়ক হিসেবে বা আরও বিভিন্ন নাগরিক কমিটি, আরও যে মানে জায়গাগুলো আছে যাদেরকে আমরা দেখতেছি টকশুটে, এরা হচ্ছে তারা। এখন বিএনপি বলতেছে যদি এরকম আসেন, এই সরকারের অধীনে নির্বাচন হবে না, মানব না, কারণ এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। এটা বিএনপি বলা লাগে কেন? ছোট্ট একটা বাচ্চাও এই কথাই বলবে। ডক্টর ইউনূস নিজে যে জিনিসটার উদ্যোক্তা, 1/11-এর সময় যে স্বপ্ন তার ভিতর ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার যে প্ল্যাটফর্ম তিনি পাইছেন, তিনি যখন এই স্বপ্নকে বাস্তবায়ন করবেন, তাহলে নির্বাচন হইলে এই সরকারের আন্ডারে, ডক্টর ইউনূসের আন্ডারে, সেই সরকার নিশিরাইতে সরকারের থেকে ভালো হবে, এটা অনেকে মানতে চাচ্ছে না। কারণ ডক্টর ইউনূস বাকি রাজনৈতিক দলগুলো সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করেন অন্তরে। তার কথার পডকাস্টে এটাই, জিল্লুর ভাইয়ের পুরোটা বক্তব্য শুনেন, উনি রেফারেন্স দিয়ে বলছিলেন কথাগুলো। এখন এই ধরনের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আওয়ামী লীগের যে বাকি মিশন ছিল ডক্টর ইউনূসকে অপমানিত করার, এটা মনে হয় আবার বিএনপি টিএনপি করে ফেলবে। মুখে মুখে সবাই বলে শ্রদ্ধেয় ট্রদ্ধেয়, খালি সময় হোক না, দেখবেন ভাষা চেঞ্জ হইতে সেকেন্ড লাগবে, সেকেন্ড। সবার মধ্যেই এখন একটা সন্দেহ ঢুকে গেছে যে ছাত্রদের এই রাজনৈতিক দল, এটা ডক্টর ইউনূসের ইন্ধন, তিনি পৃষ্ঠপোষকতাকারী, আর রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকার কারণে হয়তো অনেক ধরনের ফেসিলিটিস দিচ্ছেন, এটা হয়তো আমরা বাহির থেকে বুঝছি না। বিএনপির এটা স্পষ্ট বক্তব্য। শেষ পেরেকটি মেরে দিয়েছেন। সরকার যেটা নিরপেক্ষ, এই সরকারকে সবাই ভালোবাসে, সবাই সমর্থন দিয়েছে, বাট তার যে এক ধরনের আইনি বৈধতা বা সে যে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার,
একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে, সেটা বলবার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা শপথ নিয়েছেন, শপথ নিয়ে সেই সংবিধানকেই তারা ছুঁড়ে ফেলে দিচ্ছেন। সংবিধান তারা স্বীকার করতে চাইছেন না, মানতে চাইছেন না। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে সরকার নানাভাবে তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। এখন বলবেন সরকার কি সবাই করেছে? সরকার প্রধান কি সেটা করেছে? একভাবে দেখলে সেটা হয়তো হয়নি, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সরকারে যারা আছেন, বিশেষ করে উপদেষ্টা পরিষদে যারা প্রকারান্তরে মন্ত্রী, তারা যখন কোনো কথা বলেন সেটা আসলে সরকারেরই বক্তব্য। কেননা তারা যৌথভাবে জবাবদিহির মধ্যে থাকেন, দায়িত্বশীল। একজনের বক্তব্য, একজনের ক্রিয়াকর্ম যাই হোক না কেন সেটার জন্য বাকিরা দায়ী হবেন যতক্ষণ পর্যন্ত তিনি সরকারে থাকবেন, এবং ধরেই নেওয়া হবে আমাদের সরকার ব্যবস্থা যেরকম, যে তাতে সবার সম্মতি আছে। আমি এই বিষয় নিয়ে অনেক কথা বলেছি, কথা বলে খানিকটা চাপের মধ্যেও ফেলবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই চাপটা দিয়ে কোনো কাজ হবে না। আমি সবসময় বলেছি যে আমাদের ছাত্র নেতৃত্ব যারা জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা ইতিমধ্যে সরকারের আছেন, তারা আসলে সরকার না থাকলে ভালো করতেন। তারা দল করতে চাইতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, তাদের অধিকার রয়েছে, এবং তাদের অনেকেই হয়তো সমর্থনও করতে পারেন। এমনকি তরুণরা যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠন করে, আমাদেরও ভালোবাসা, শুভকামনা তাদের প্রতি থাকবে। কিন্তু একটা কথা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে, মানতে হবে, এই যে ছাত্রদের নামে সব কিছু হচ্ছে, এটা একেবারেই ঠিক নয়। ছাত্রদের অনেক সংগঠন আছে, একেবারে পরস্পর বিরোধী ছাত্র সংগঠন আছে। সব ছাত্র রাজনীতির মধ্যে নেই, সব ছাত্র সংগঠন করে না। লক্ষ কোটি ছাত্র যার যার মতো ক্লাসরুমে আছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কয়েকজন ছাত্র মিলে একটা সমন্বয় পরিষদ করেছিলেন, তাদের কোনো আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ছিল না, তারা নিজেরাও সেটা বলেছেন। এমনকি এই সমন্বয়করা একজন আরেকজনকে চিনতেন না, এবং মুভমেন্টটা একটা পর্যায়ে সরকারের যে অ্যাগ্রেসিভনেস বা অ্যাঙ্গার, সেটার প্রেক্ষিতে এবং তার অ্যাকশনের প্রেক্ষিতে, এবং আবু সাইদ যখন রংপুরে জীবন দিল, মানুষ তখন সাহসী হয়ে রাজপথে নেমে আসলো। যখন পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেওয়া হলো, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা রাস্তায় নেমে আসলো। এই করতে করতে পুরো আন্দোলনটা একেবারে চরম পর্যায়ে, এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়, তার সরকারের পতন ঘটে। কিন্তু সেই আন্দোলনকে পুঁজি করে যারা এখন রাজনৈতিক সংগঠন করতে চাইছেন, এবং ছাত্রদের নামে সেই কোটি কোটি জনতা, লক্ষ কোটি জনতা কিন্তু রাজপথে নেই, ছাত্ররা এখন রাজপথে নেই। আমি বিশ্বাস করি সেই ছাত্র আন্দোলনের নেতারা আজকে যারা সরকারে আছেন বা সরকারের বাইরে আছেন, অত্যন্ত অ্যাক্টিভ, তারা আজকে ডাকলে 5,000 10,000 লোককে জড়ো করা কিন্তু খুব কঠিন। পারবেন না, সম্ভব নয়। পারবেন ওই যে ক্ষমতাকে ব্যবহার করে, যেটা যারা যখন ক্ষমতায় ছিলেন তারা অতীতে করেছেন, এর বাইরে সম্ভব নয়। এটা নিয়ে অনেক কথা হচ্ছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, রাজনৈতিক দল করবেন না, যারা সরকার আছেন সরকার থেকে বেরিয়ে যাবেন বা তাদের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করবেন, কিন্তু আমরা কার্যত কোনো কিছুই দেখছি না। এবং এ কারণেই এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যে কারণেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এরা যদি না পারে, এরা যদি ব্যর্থ হয়, এরা যদি নিরপেক্ষতার প্রমাণ না দিতে পারে, তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এবং সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, যেটা তাদের দীর্ঘদিনের দাবি, তারা এবং তাদের মিত্ররা আবার রাজপথে নামবেন। অত্যন্ত ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত কথা। আমরা জানি প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, সেটা কেউ গ্রহণ করেনি। তিনি কাউকে মাস্টার মাইন্ড বলেছেন, সেটা অনেকেই পছন্দ করেননি। এবং মাঝখানে ছাত্রদের অনেক চাওয়া তার সরকার পূরণ করেনি, কারণ রাজনৈতিক দলগুলো সেটা চায়নি, সাধারণ মানুষ সেটা হয়তো অনেক ক্ষেত্রে চায়নি। যে কারণে সবাই ধরে নিয়েছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস হয়তো তাদের বুঝতে পারছেন পরিস্থিতিটা কী, এবং ছাত্রদের নামে যারা রাজনীতি করছেন, ছাত্রদের নামে যারা সরকারে আছেন, তারা আসলে এখন আর গোটা দেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেন না। তাদের কাছে খানিকটা জিম্মি হলো, সেই জিম্মি দশা থেকে তিনি বেরিয়ে এসছেন। আবার ওই যে ছাত্রদের আমি দোষ দিই না, মানে ওই ছাত্র নেতাদের যারা সরকারে যে 3 জন আছেন বা সরকারের বাইরেও যে কয়েকজন অ্যাক্টিভ আছেন, আমি মনে করি তাদেরকেও কেউ বিভ্রান্ত করবার চেষ্টা করছেন,
দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে, এবং তারা একটা বিভ্রান্তির চোরাগুলির মধ্যে আছেন। সেখান থেকে তাদের নিজেদের স্বার্থেই বেরিয়ে আসা উচিত। আমরা বাংলাদেশের ইতিহাসে বহু বড় বড় নেতা দেখেছি, বহু ছাত্র নেতা দেখেছি, এবং তাদের পরিণতিও দেখেছি। কাজে এটা তাদের মাথায় রাখতে হবে। ওই যে সর্বশেষ পেরেকের কথা কেন বললাম, দাভোসে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, এবং তিনি দাভোসেই লন্ডনের বিখ্যাত সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে যা বলেছেন সেটা আটকে উঠবার মতো। এবং আমার মনে হয় ওই কথাবার্তার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেছে, তিনি বুঝে বলুন, না বুঝে বলুন, ইচ্ছায় বলুন, অনিচ্ছায় বলুন, তার সরকারের অবস্থান। এবং নিশ্চিতভাবেই এটা আর নিরপেক্ষতার প্রমাণ বহন করে না। তিনি বলছেন ছাত্ররা দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। এবং আগামী নির্বাচন নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি নির্বাচনের সম্ভাব্য দুটো সময়ের কথা বলেছেন। একটা জানি আমরা ডিসেম্বর, আর একটা আগামী বছরের জুন। তা ভালো সময়, এবং তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না, তিনি এটা ধরে রাখতে চান, জাতীয় ঐক্য ধরে রাখতে চান। জাতীয় ঐক্য কই, কোথায় জাতীয় ঐক্য? আমি তো দেখছি বিভাজনের রাজনীতি সর্বত্র। প্রফেসর মোহাম্মদ ইউনূসের কথা আমি একটু আপনাদের শোনাই। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে, তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্যে কী করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে কেন নিজস্ব দল গঠন করা হচ্ছে না, তারা একটা সুযোগ নেবে। একথা উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস যেটা বলছেন, যে তারা বলছে, অর্থাৎ ছাত্রদের কথা তিনি বলছেন, তাদের কোনো সুযোগ নেই, এমনকি সংসদে তাদের একটি আসনও থাকবে না। কেন? কারণ কেউ তাদেরকে চেনে না। এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস যেটা বলেন, আমি তাদের বললাম, অর্থাৎ প্রফেসর ইউনূস ছাত্রদেরকে বলছেন, পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই, সুতরাং তারা এটা করবে। হোয়াট ডাজ দ্যাট মিন? ছাত্ররা দল করতে চাইছে। আমি আবারও বলছি, ছাত্রদের নামে বললে গোটা ছাত্র সমাজের প্রতি অবিচার করা হবে। এই আন্দোলনের যে কয়েকজন নেতা ছিলেন তাদের কয়েকজন যেটা করতে চাইছে সেটাকে তিনি উৎসাহিত করছেন, সুযোগ দিতে চাইছেন, কিন্তু সরকারে রেখে, এবং ধরেই নেওয়া যেতে পারে সরকারের সুযোগ সুবিধা প্রোটোকল তারা ব্যবহার করে এগুলো করছেন। প্রফেসর ইউনূস বলছেন যে এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন এবং উন্নয়নের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ করছে। প্রফেসর ইউনূস আরও বলছেন যে দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কি না। এ ধরনের সুযোগ আছে যে আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। অর্থাৎ আমাদের রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলো সম্পর্কে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ধারণা খুব একটা ভালো নয়, সেটা তিনি প্রকাশ করে ফেলেছেন। এবং তিনি এটা বলেননি যে বিগত বা পতিত সেই রাজার বা সেই দল সব কিছুর জন্য দায়ী। তিনি সামগ্রিকভাবে সবাইকে দায়ী করে ফেলেছেন। এটা একটা পডকাস্ট ছিল যেটার ট্রান্সক্রিপ্ট তারা প্রকাশ করেছে ফাইন্যান্সিয়াল টাইমস, এবং পডকাস্টের উপস্থাপক একসময় প্রশ্ন করেছিলেন যে ভারতীয়রা যেসব বিষয় বলছে তার একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে যে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। প্রফেসর ইউনূস হয়তো নাও ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা দেশের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। প্রফেসর ইউনূস তার জবাব দিচ্ছেন এইভাবে যে আমরা এমন লক্ষণ দেখি না, অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। তরুণেরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, অর্থাৎ এটা স্পষ্ট সরকারের থেকে এই সময়ে ছাত্ররা যে দল, ছাত্রদের নামে যে দল গঠন করবার প্রক্রিয়া হচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, এটা পরিষ্কার, কিন্তু আজকে যে ছাত্র কালকে কিন্তু সে ছাত্র নয়।
তার ছাত্রত্ব নেই। কাজে ছাত্রদের দল, রাজনৈতিক দল বলে কিছু নেই। একটা ছাত্র সংগঠন থাকতে পারে, এবং যার ছাত্রত্ব শেষ হয়ে যাচ্ছে সে সেই সংগঠনে আর থাকে না, নতুন ছাত্র এসে যুক্ত হয়। সো এইসব কথাবার্তা শুনে আসলে আমি মনে করি যে সরকারটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছে ইতিমধ্যে, যেটা আগের থেকে ছিল। এটাকে একটা আনুষ্ঠানিকতা দেয়া হয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে, এবং আমি মনে করি তিনি যদি এই ক্ষমতা ব্যবহার করতে থাকেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদের সুযোগ দিয়ে, তাহলে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। আর তিনি কি করে সুযোগ দেন সেটাও একটা বড় প্রশ্ন। তিনি প্রোটোকল দেবেন, অ্যাডভাইজাররা প্রোটোকল পান, প্রোটেকশন পান, পুলিশ প্রোটেকশন পান, তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হচ্ছে কিনা আমরা জানি না। অতীতে আমরা জানি যে বিভিন্ন সংস্থাকে ক্ষমতাসীনরা ব্যবহার করেছে, এমনকি গোয়েন্দা সংস্থাগুলোকে তারা ব্যবহার করেছে তাদের রাজনৈতিক স্বার্থে। সেটাকে এখন হচ্ছে কিনা আমরা জানি না। কেউ কেউ বলেন হচ্ছে, আবার কেউ কেউ মনে করেন সেটা এখনো পর্যন্ত সেই জায়গায় যায়নি। আমার কথা হচ্ছে যে রাজনীতি করতে চাইলে সরকার থেকে বেরিয়ে যেতে হবে, এবং আপনি সব গুছিয়ে টুছিয়ে জাস্ট নির্বাচনের আগে বেরিয়ে যাবেন সেটা হবে না। এবং সবচেয়ে বড় কথা, সরকার প্রধান যাকে আমরা সবাই রেসপেক্ট করি, আমরা চাই যিনি এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া শেষ পর্যন্ত নেতৃত্ব দিন, গোটা পৃথিবী যার দিকে তাকিয়ে আছে, তিনি নিজেকে আসলে এগুলো বলে টলে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তার নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছেন। রাজনীতি করলে করুন, জনগণ যাকে সমর্থন দেবে ভোট দেবে, আপনি ভালো হন খারাপ হন, জনগণের ইচ্ছাই চূড়ান্ত। তারা ক্ষমতায় যাবেন এবং তারা তাদের মতো করে দেশ গঠন করবেন। ক্ষমতাকে কেউ ক্ষমতা থেকে ব্যবহার করতে পারেন কিনা নিজস্ব রাজনৈতিক স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দল গড়বার স্বার্থে, সেটা একটা বড় প্রশ্ন। যে ছাত্র রাজনীতি দল করবার কথা বলছেন, প্রকান্তরে এরা আমি মনে করি ক্ষমতাকে ব্যবহার করছেন, এবং এরা ছাত্রদের প্রতিনিধিত্ব করেন কিনা, ছাত্রদের নাম ব্যবহার করতে পারেন কিনা, সেটা আমার প্রশ্ন। উপদেষ্টারা কথাবার্তা নানান বলছেন। আমি বিএনপিকে তারা বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন। আমি মনে করি এগুলো তাদের ভেবে দেখা দরকার, এগুলো তারা বলতে পারেন কিনা। দেশের ছাত্র জনতা এত বড় একটা অভ্যুত্থান করলো, একজন উপদেষ্টা বলেছেন তাদের তো আকাঙ্ক্ষা থাকতেই পারে ছাত্ররা এত কিছু করে। এটা কি গোটা দেশের ছাত্রদের আকাঙ্ক্ষা? এটা কি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, ছাত্রলীগের যে নানা শাখা প্রশাখা আছে সবার আকাঙ্ক্ষা? খতিয়ে দেখতে হবে, ভেবে দেখুন এই কথাগুলো যে আপনারা বলছেন সেটা ঠিক হবে কিনা। সবার আকাঙ্ক্ষা আছে, জনতার আকাঙ্ক্ষা ছিল, ছাত্রদের আকাঙ্ক্ষা ছিল, একটাই লক্ষ্য ছিল শেষ পর্যায়ে এসে শেখ হাসিনার বিদায়। সেটা সবাই করেছে, এবং যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু 15, 16, 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, বা যারা কথা বলতে পারেননি, ভেতরে চাপা ক্ষোভ ছিল, কষ্ট ছিল, তাদের আকাঙ্ক্ষার মধ্যে ছিল। এবং অনেকের 53 বছরের যে না পাওয়া, তার মধ্যে থেকে একটা আকাঙ্ক্ষা ছিল, এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা সবসময় কাজ করব, গোটা দেশ কাজ করবে। সো আমি যেটা মনে করি, সরাসরি রাজনৈতিক বক্তব্য দিয়ে সরকারের উপদেষ্টা, এমনকি সরকার প্রধান নিজে যেটা করেছেন সেটা ঠিক করছেন না। অর্থাৎ তিনি রাজনীতিকে সমর্থন করলেন। ছাত্ররা মিলে দল করবে, আমি বারবার বলছি তারা একটা গ্রুপ না, অনেক ছাত্র সংগঠন আছে যারা এখন দল করতে চাইছেন। আরও অন্য কেউ দল করতে চাইলে তারা করতে পারেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকে এটা বলতে পারেন, আমি তাদের সুযোগ করে দিতে চাই, একেবারে পরিষ্কার কথা। এবং এটা একদমই ঠিক হয়নি। আমি মনে করি তিনি তার সরকারের 96% লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের জ্যাঙ্গে ড্যান্সের ব্যবস্থা করে দিবে। এটা হচ্ছে 96% লোক। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং তারা ফিরে আসার জন্য বাংলাদেশে হরতাল করবেন, অবরোধ করবেন, মাসব্যাপী কিছু কর্মসূচিও ঘোষণা করেছেন। তা আমার কাছে মনে হয়েছিল দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে কোনো আন্দোলন নাই, ওই অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কোনো সভা সমাবেশ সেমিনার নাই, তো মনে হয় বাংলাদেশের জনগণ ঘুমিয়ে গিয়েছে। আওয়ামী লীগ হয়তো ফেব্রুয়ারি মাসে তাদের যথাযথ কর্মসূচি পালন করে যাবেন, এবং সেই কর্মসূচি পালন করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের আবার হয়তো উত্থান বাংলাদেশে হতে পারে।
তো আমার কিউরিসিটি থেকেই 5 ঘন্টা আগে বাংলাদেশের এই মানুষদের অবস্থান জানার জন্য যে আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের কী অবস্থা এবং বিরোধী মতের মানুষদের কী অবস্থা, ফেব্রুয়ারি মান্থ কিভাবে যাচ্ছে এটা জানার জন্য আমার ইউটিউব এবং ফেসবুকে একটি পোল দিয়েছিলাম। তা আমি সেখানে জানার চেষ্টা করেছি আসলে আমাদের নেতাকর্মীদের কাজ কি হবে, তারা আসলে এই ফেব্রুয়ারি মাসে কি করবেন, আর আওয়ামী লীগ এবং পতিত আওয়ামী লীগ শেখ হাসিনার সেই রাস্তায় ফেলে যাওয়া সন্তানেরা কি করবেন সেটা জানার একটা খুব কিউরিসিটি ছিল। তা আপনারা নিশ্চয়ই জানেন যে আমার পেজ এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই সবাই আছে, কারণ কয়েকদিন আগেই পোল দিয়েছিলাম, সেই পোলেও কিন্তু আওয়ামী লীগও বেশ কিছু ভোট পেয়েছে, জামাত, বিএনপি, চরমনাই সবাই পেয়েছে। তার মানে আজকের মতামতটা এখানে আওয়ামী লীগ উপস্থিত আছে সেটার উপর ভিত্তি করেই মতামত কিন্তু এসেছে, এমন না যে আজকে তারা নাই। যদি তারা বলার চেষ্টা করে আজকে আমরা নাই, ওই দিন ছিলাম, তাহলে বুঝতে হবে তারা ওই দিন পরিকল্পিতভাবে ভোট দিছে। আর আজকে যদি তারা এখানে ঠগে, মানে এই পুলে যদি তাদের কোনো লোকজন তাদের পক্ষে না থাকে, তাহলে বুঝতে হবে যে আদতেই এই ফেব্রুয়ারি মাসে তারা কিছুই ঘটাতে পারবে না। আমি ফেসবুকে আমার মাত্র 5 ঘন্টায় 12,000 ভোট পড়েছে। ভোটটা লিখেছিলাম এরকম যে হাসিনার আগমন উপলক্ষে ফেব্রুয়ারি মাস জুড়ে আপনি কোন কর্মসূচিতে অংশ নিতে চান। লীগকে পেটানো, চুল কেটে চুন মেখে দেওয়া, ভিডিও করা এবং জাইঙ্গে ড্যান্স দেওয়ানোর ব্যবস্থা করাবেন, এটা কারা আছেন তারা একটু আমাদের এখানে ভোট দিবেন। আমাদের যারা ভোট দিয়েছে এই 12,000 ভোটের মধ্যে ফেসবুকে 96% মানুষ তথা 11,597 জনে বলেছেন যে তারা ওই ফেব্রুয়ারি মাস জুড়ে যারা হরতাল করতে আসবে, অবরোধ করতে আসবে, মিটিং করতে আসবে কিংবা অন্যায়ভাবে দাবি দেওয়া তুলে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আসার চেষ্টা করবে, তাদের পেটানোর দায়িত্ব, চুল কাটার দায়িত্ব, চুন মাখার দায়িত্ব, ভিডিও করার দায়িত্ব এবং জাইঙ্গা ড্যান্স দেখানোর মতো বিশেষ কর্মসূচি তারা পালন করবে এবং সেখানে তারা 96% লোক এই কাজটি পালন করবে। তাহলে ডক্টর ইউনূসের পতন, বিএনপি, জামাত, চরমনাই, ছাত্রনেতা, দেশপ্রেমিকদের বিরুদ্ধে মিছিল, অবরোধ, হরতাল কিংবা বড় ধরনের কর্মসূচি কারা কারা পালন করবে সেটা আমি পেলাম 480 জনের ভোট, 3% লোক ওই দিন ঢাকা শহর কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতে চায়। আর 96% লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের জাইঙ্গে ড্যান্সের ব্যবস্থা করে দিবে। এটা হচ্ছে 96% লোক। একই জিনিস ইউটিউবে, সেখানেও ভোট পড়েছে, সেখানেও 96% লোক পড়েছে যে এই একই কাজ করবে এবং 4% ভোট পড়েছে যারা আপনার আমাদের এই হরতাল পালন করতে চায়। আমি কেন এই কথাগুলো বললাম এই জন্য যে আওয়ামী লীগের অতিরিক্ত দুঃসাহস বৃদ্ধি পেয়েছে, কিন্তু ওরা জানে না যে বাংলাদেশে আমরা জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ, আমরা দেশের জন্য ঐক্যবদ্ধ। আমরা 5ই আগস্টের পূর্বেও এই দেশের কোনো রাজনৈতিক শক্তি ওই অর্থে একত্রে চলার কেউ না, সবাই ভিন্ন ভিন্ন চলে। বিএনপি বিএনপির আদতে চলে, জামাত জামাতের মতো চলে, চরমনাই চরমনাইয়ের মতো চলে, ছাত্ররা ছাত্রদের মতো চলে, কেউ মসজিদে কেউ মন্দিরে, যে যার তালে আছে। কিন্তু দেখেন 5 তারিখের এই আগস্টের যে বিজয় হলো, বিজয়ের সময় কিন্তু দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল এবং সবাই মিলে ওদেরকে প্রতিহত করলো, প্রতিরোধ করলো এবং সর্বশেষ বাংলাদেশের মানুষের বিজয় সুনিশ্চিত হলো। আজও আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসবে এই শব্দটা শুনলে শরীরের মধ্যে শিহরণ উঠে যায়, সকলের মধ্যে একটা ঐক্যের স্বপ্ন শুরু হয়ে যায় এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায়। কারণ জনগণ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এতগুলো জনগণ কেন এখনও আপনার এই কর্মসূচি পালন করার জন্য বসে আছে? আমরা গতকালকে থেকে একটা পোস্টার দেখতেছিলাম যে ফেব্রুয়ারি মাসব্যাপী কী কার্যক্রম হাতে নিয়েছে দেশপ্রেমিক জনতা। সেখানে পোস্টারটা সমগ্র বাংলাদেশ মানুষ শেয়ার করেছে, পোস্ট করেছে
একটা লাঠি সহ পোস্টার আপনারা দেখেছেন। তার মানে আওয়ামী লীগের বাবারা যারা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা হরতাল, গায়ে ছালা চট কম্বল তো বাঁধবেনই, প্লাস আপনি কোন জায়গা থেকে আসবেন সেটা একটু হিসাব করে আপনাকে আসতে হবে। কেন বলছি, এই দেশের ৯৬%, এবং এটা হয়তো আমার ক্ষেত্রে ৯৬%, অন্যজনের ক্ষেত্রে ৯৯%ও হইতে পারে, যে এই মানুষরাই আপনাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য বসে আছে শুধু সময়ের অপেক্ষা। 0 পয়েন্টে যেরকম টের পাওয়াই দেওয়া হয়েছিল, আনসারদেরকে নামিয়েছিলেন মনে আছে, ছাত্রদের আন্দোলনে একদম প্যান্ট ট্যান্ট খুলে দৌড় দিয়েছিলেন, চক্রান্ত সব ধরা পড়েছিল। ঠিক একই উপায়ে আগামীতেও আপনাদের সকল চক্রান্ত এই বাংলার জনগণ আপনাদের একেবারে জায়গা মতো ঢুকিয়ে দিয়ে প্রমাণ করে দিবে। অতএব ফেব্রুয়ারি মাস জুড়ে কি কি করবেন, কি কি করবেন না, প্ল্যান করতে থাকেন। আর বাংলার জনগণও প্ল্যান করতে থাকুক। একটাও মনে হয় মাটিতে পড়বে না শরীর ছাড়া। এদেশের জনগণ একদম কড়ায় গন্ডায় হিসাব করে উদ্ধার করে ছাড়বে। আমার তো বিশ্বাস আওয়ামী লীগ মাঝে মাঝে এই ঘোষণাগুলো দিলে আমাদের কিছু উপকার হয়। উপকার হয় কি জানেন, আমরা তো খুব এক্সারসাইজ করি, একদল আর একদলার পিছনে লেগে থাকি, কথা বলি, গল্প করি, গীবত করি, তো আমাদের মাঝে মাঝে খুব ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন হয়। আমি প্রায় এটা অনুভব করি যে আমাদের ঐক্যের পথ কি। তো বাংলাদেশে আপনি যতই ফর্মুলা দেখান, কোনো ফর্মুলা কাজ করে না। ঐক্যের একটাই পথ, আওয়ামী লীগ আসছে এই শব্দটা যদি ওরা নিয়ে আসে, আওয়ামী লীগ আসবে এই শব্দটা যদি ওরা প্রচার করে, আওয়ামী লীগ মিছিল করবে, মিটিং করবে, এই ধরনের কোনো কিছু তারা রাস্তায় প্রচার করে, বাংলাদেশের সব জনগণ অটোমেটিক এই পতিত স্বৈরাচারকে তখন প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হয়। এর অন্যতম কারণ হচ্ছে গত ১৬ বছরে বাংলাদেশের সমগ্র জাতিগোষ্ঠীর মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকেই ভিকটিমের শিকার ছিল এই পতিত স্বৈরাচারের কারণে। ব্যবসায়ী থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, ডান কিংবা বান সবাই একই অবস্থায় ছিল। তো সে কারণে আমরা ঐক্যবদ্ধ ফেব্রুয়ারি মাস জুড়ে রাস্তায় থাকব এবং ৯৬-৯৭% মানুষ রাজপথে থেকে তোমাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিবে ইনশাআল্লাহ। অতএব যদি ভালো মনে করো তাহলে এখনও সময় আছে তওবা পড়ে এই ধরনের সকল হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থেকে তারপরে নিজের জীবনকে রক্ষা করো। শেখ হাসিনা আর আসবে না, এটা মাথায় নিয়ে নিতে হবে। আওয়ামী লীগ নাকি বাংলাদেশের জাতীয় ঐক্য করতে চায়। কার সাথে? বিএনপির সাথে। অতীতের যে ভুল আছে সেটা মিটমাট করতে চায়। গতকালকে দেখলাম হাসান মাহমুদ একটা ইন্ডিয়ান একটা টিভি চ্যানেলকে এই সাক্ষাৎকার দিচ্ছে। সে বলতেছে যে অতীতের যে ভুল সেগুলা মিটমাট করতে চাই এবং বিএনপির সাথে জাতীয় ঐক্য করতে চাই, মানে জাতীয় ঐক্য করতে চায়। কি করবেন, মানে মিটমাট কিভাবে করবেন? ৪০ লক্ষ যে আসামি করছিলেন সেই আসামিগুলো করতে হবে না আগে? ২ লক্ষ মামলা দিচ্ছেন, কত মানুষকে হত্যা করছেন। বিএনপির যে ৮০০ জন মানে নেতাকে যে গুম করছেন সেগুলা কোথায়? আগে ইলিয়াস আলীরে ফিরাই দেন। যেসব নেতাকর্মীকে মারছেন সেই নেতাকর্মীগুলোকে ফিরাই দেন। তারপরে জাতীয় ঐক্য করবো কিনা আমরা সিদ্ধান্ত নিব। এই যে ৩বার যে পরপর ৩টা নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, সেই ভোটাধিকার আগে এই ৩টা নির্বাচনের আগে হিসাবটা করেন। পারবেন? এগুলা যদি পারেন তাহলে ঠিক আছে, আসেন আমরা আপনাদের সাথে ঐক্য করব। ফিরাই দিতে পারবেন? পারবেন না। একটা মানুষ বিয়ে করছে, বিয়ের পরে তার ওয়াইফের সাথে থাকতে পারে নাই, হামলা মামলা বাড়িঘর ছেড়ে দিতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, তার সেই সুন্দর মুহূর্তগুলো ফিরাই দিতে পারবেন? পারবেন না। যদি বাংলাদেশের মানুষের এই লাস্ট ১৫.৫ বছর ফিরিয়ে দিতে পারেন তাহলে মিটমাট হবে, তার আগে না। জাতীয় ঐক্য হবে, তার আগে না। এই জুলাই আগস্টের হিসাব তো বাদই দিলাম। জুলাই আগস্টে যে ২০,০০০ মানুষকে, ২০ থেকে ২২,০০০ মানুষকে আহত করছেন, কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, এগুলো যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে মীমাংসা হবে, তার আগে না। বিএনপি যদি চিন্তা ভাবনা করে যে এইগুলার হিসাব না করেই মানে আওয়ামী লীগের সাথে মিটমাট করবে, তাহলে বিএনপিকে বাংলাদেশের জনগণ মানে প্রত্যাখ্যান করবে।
যদি বিএনপি এটা চিন্তা ভাবনা করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে উৎখাত করার জন্য আবার আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে, তাহলে বাংলাদেশের জনগণ বিএনপিকে বয়কট করবে, প্রত্যাখ্যান করবে। কেন প্রত্যাখ্যান করবে? কারণ বাংলাদেশে যদি কোনো অধিকার আদায় করতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাইতে হয়, যদি বাংলাদেশের জনগণ মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সরাইতে হবে, তাহলে বাংলাদেশের জনগণই আনা, আওয়ামী লীগকে লাগবে না। সো হাসান ভাই, আপনাকে বলি, আপনাকে তো সবাই হাসাও মাহমুদ হিসাবে চিনত, তো বাংলাদেশের মানুষের আর হাসায়েন না, অনেক হাসাইছেন। আপনারা যে ঐক্যের কথা শোনাইতেছেন, ওই ঐক্য বাংলাদেশের জীবনে হবে না। শেখ মুজিবের যখন পতন হয় 21 বছর পরে ক্ষমতায় আসছিলেন, তখন কিন্তু এই এত মামলা ছিল না আওয়ামী লীগের নেতাকর্মী এত দেশ ছাড়াও হয় নাই, ঠিক না? শুধু শেখ হাসিনা দেশের বাইরে ছিল। তারাই যেহেতু সেই সময় ক্ষমতা আসতে 21 বছর লাগছিল, আর এখন তো তোমরা সবাই এলাকা ছাড়া, দেশ ছাড়া, চুরি করে সবকিছু নিয়ে দেশের বাইরে চলে গেছো। কয় বছর লাগবে? হ্যাঁ, কয় বছর? এই হিসাবটা মিলাইয়া তারপরে মিটমেটের কথা বলবা। পুরানো অতীত কখনো, তোমরা যে অতীতে যেটা করছো ওইটা মিটমাট জীবনেও হবে না। কারণ বিএনপি যদি মেনে নেয়, বিএনপির হাইকমান্ড যদি মেনে নেয়, তৃণমূল মানবে না। আমাদের মতো যারা বিএনপিকে পছন্দ করে, দেশকে ভালোবাসে, তারা কখনো মানবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশের জনগণ মেনে নেবে না। ওই যে অনেকেই দেখি মাইক্রোফোনে বলে যে না, আওয়ামী লীগে ভালো ছিল, কেন রাজনীতি করবে না, ওরা সব আওয়ামী লীগের প্রোডাক্ট, এই জন্য ওরা এই কথাগুলো বলে। একদম সাধারণ জনগণের কাছে যান। একটা কথা আছে, লঙ্কায় যে যায় সেই হয়ে যায় রাবণ। এই কথাটার মিনিংসটা আস্তে আস্তে হয়তো আমরা সবাই বুঝতে পারি যে কোনো কিছুর সমালোচনা করা যতটা সোজা, ওই জায়গাটায় বসার পরে সবারই হয়তো ওই যততর তাড়াতাড়ি বা যত রকমের সাজেস্ট, পরামর্শ, সমালোচনা, যখন এগুলোর দায়িত্ব নিজের উপর আসে, তখন কিন্তু এই জায়গাগুলো পরিবর্তন হয়ে যায়। কথা বলছি খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব, ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে। আজ থেকে 6 মাস আগেও ওনার যে পপুলারিটি ছিল, ওনার যে জনগণের কাছে সম্মান শ্রদ্ধার জায়গা ছিল, যতই দিন যাচ্ছে কমে যাচ্ছে। বিশেষ করে প্রবাসীদের কাছে যেমন কমছে, দেশে থাকা অনেক মানুষের কাছেও কমছে। কারণ ওনার হাতে এখন এতগুলা ক্ষমতা আছে, এই ক্ষমতাগুলোর প্রয়োগ আসলে কোথায় হচ্ছে? কেন আমরা এই কথাগুলো বলছি? প্রবাসীদের ইস্যুটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, টিকিটের দাম বৃদ্ধি নিয়ে, কারণ তিনি এখন প্রবাসী মন্ত্রণালয়ের সম্ভবত দায়িত্বে আছেন। আমরা কথা বলছি গতকালকে আমাদের কুমিল্লার ইটাল্লা গ্রামের ভাই তহিদ ভাইয়ের যেই মৃত্যু হয়েছে, হত্যা হয়েছে যৌথ বাহিনীর হাতে। যদিও এটা নিয়ে যৌথ বাহিনী দুঃখ প্রকাশ করেছে, তদন্ত কমিটি গঠন করেছে, সেই ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করেছে, ইনভেস্টিগেশনের জন্য উচ্চপদস্থ কমিটি গঠন করছে। তো ডক্টর ইউনূসের এই সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম যৌথ বাহিনীর হাতে আমাদের কুমিল্লার ইটাল্লা গ্রামের একজন ভাই, রাজনৈতিকভাবে তিনি ছাত্র দলের একজন কর্মী, যেই দলেরই হন ডাজন্ট ফ্যাক্ট, তিনি মারা গেছেন। এখন এটা বিচার করার দায়িত্ব কার? রাষ্ট্রের। সুষ্ঠু ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব কার? বিচার বিভাগের। তো এই বিচার বিভাগের বা আমাদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত যতগুলো ইস্যু কার হাতে? ডক্টর আসিফ নজরুল ইসলামের হাতে। তো তিনি যখন গত 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন শেখ হাসিনার ইস্যুতে, আন্তর্জাতিক হিউম্যান রাইটস যেই সংস্থা আছে তাদের একটা প্রতিবেদনে তিনি স্ট্যাটাস দিলেন, গুম এবং হত্যার নির্দেশ দিতেন শেখ হাসিনা। একদিন পরে তিনি আবার স্ট্যাটাস দিলেন তৌহিদুল ইসলামের খুনের বিচার করতে হবে। মানে কারা করবে? আমি আগেও আওয়ামী লীগ সরকারের সময় সমালোচনা করলে অনেক বিপদে পড়তে হয়েছে। সেটা হচ্ছে কি, এইটা করতে হবে, ওইটা করতে হবে। তো এগুলোকে আমরা করবো নাকি আপনারা বসাইছি টাকা দিয়ে, বেতন দিয়া? আপনারা তো এখন আমাদের টাকা দিয়ে বেতন নিচ্ছেন, আগে মন্ত্রী এমপিরও নিচ্ছে, এখন আপনারাও নিচ্ছেন। রাষ্ট্রের যত সুযোগ সুবিধা একটা ফুল মন্ত্রী গ্রহণ করতে সবটাই করছেন। আসিফ, নাহিদ সবাই, কোনো দিকে কেউ ছাড় দেয় না, সুযোগ যা আছে। তো আসিফ স্যার, এখন তো আপনিই নিজে দায়িত্বশীল। আপনি যদি স্ট্যাটাস দেন যে বিচার করতে হবে, তাহলে করবেটা কে? রাষ্ট্র তো আপনি। ডক্টর ইউনূসের সরকারের পেছনে সবচেয়ে শক্তিশালী খুঁটিটা স্যার আপনি। আপনি এখন ক্ষমতায় আছেন। আপনি ক্ষমতায় থাকাকালীন যদি সুষ্ঠু বিচার না হয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের, কবে থামবে? তাহলে কি এখন এই সরকার নির্দেশ দিচ্ছে বিচার হইতে হবে, কিন্তু করবে কারা? এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করার দায়িত্বটা
আপনার হাতেই। এটা আমজনতা বিশ্বাস করে। আমরা ভাবতে চাই যে আসিফ স্যার রাইট নাও একটা পজিশন হোল্ড করছেন, তিনি একটা এক্সাম্পল ক্রিয়েট করবেন। তো সেই এক্সাম্পলের জায়গায় আমরা যখন আপনাকে দেখি যে তৌহিদ ইসলামের খুনের বিচার করতে হবে, তখন আমরা ভাবি যে এখানে কি আলাদা কোনো গভর্নমেন্ট আছে যে যারা বিচারটা করবে? এখানে যতগুলো উপদেষ্টা আছে, আপনার একটা কথা সবাই এরকম মাথা পাইতানে আমরা জানি। আবার এটার সাথে কোন উপদেষ্টার কানেক্টিভিটি, কোন মন্ত্রণালয়ের কানেক্টিভিটি, কোন বিচার বিভাগের কানেক্টিভিটি আমরা বুঝতে চাই না। আমরা শুধু বুঝতে চাই আসিফ স্যার বিচার নিশ্চিত করবেন, এইটা জনতার দাবি। তথাকথিত মন্ত্রীদের মতন এটা করতে হবে সেইটা করতে হবে, তো করার জন্য তো আপনাদেরকে আমরা রাখছি। আমরা যদি করতে যাই তাহলে তো আর হইল না, তাহলে আমাদেরকে দায়িত্ব দিয়ে দেন, না পারলে অন্যকে দিয়ে দেন যারা এটা করতে পারবে। আপনার এই মন্তব্য নিয়ে আপনি কমেন্টগুলো দেখছেন নেটিজেনদের, আপনাকে নিয়ে কী লিখছে? জনপ্রিয়তা হারাচ্ছেন স্যার, অনেক কাইন্দাগাটা বলছিলেন। তো এখন আপনার যে অ্যাক্টিভিটিস কোথাও না কোথাও খুব বেশি দৃশ্যপটে আসা কোনো কিছু, ডিজিটাল নিরাপত্তা আইনটা নিয়েও এখন পর্যন্ত কোনো ফাইনালি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। ওইটার মধ্যে এখন অনেক ফাঁকফোকর রয়ে গেছে। অনেক প্রবাসী আমাদের মতন যারা উচিত কথা বলার কারণে নানান ধরনের ঝামেলার মধ্যে ছিল, তারা কিন্তু কেউ এগুলো থেকে মুক্ত হয়নি। আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এগুলো তো আপনাদের দায়িত্ব। এগুলো কে পালন করবে? সবাই খালি করতে হবে করতে হবে, তো করবে কে? আসমান থেকে কেউ এসে করবে? নিশ্চয়ই না স্যার। আপনার মতন মানুষ যদি ব্যর্থ হয়ে যান তাহলে বুঝতে হবে এই দেশের আর কোনোদিন গতি হবে না। অথবা আপনারা বলার জন্য বলেন, চেয়ারে বসার পরে সবার চরিত্র এক হয়ে যায়, ওই যে লঙ্কায় গেলে রাবণ হয়ে যায় স্যার। এখনকার মতো এ পর্যন্তই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।